গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন। আজ যখন স্টুডিওতে আসছিলাম তখন সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে যে নতুন করে আবার যেই ছন্দটা হারিয়ে গেছিলো সেই ছন্দটা ফিরে আসছে, এবং পরীক্ষাগুলো যেগুলো বিগত 2 বছর ধরে নেওয়া সম্ভবপর হয়নি সেই পরীক্ষাগুলো কিন্তু আবার স্টুডেন্টরা দিচ্ছে, বোর্ড এক্সামগুলো দিচ্ছে। তার ফলে আবার আমরা যে স্বাভাবিক ছন্দে ফিরছি, বিশেষত শিক্ষা ক্ষেত্রে, যেই ক্ষেত্রে ছেলেমেয়েরা কিন্তু একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে 2 বছর তারা কাটিয়েছে। তারা শুধুমাত্র ফোনে পড়াশুনো করেছে। এখন যে স্কুলে যাচ্ছে, স্কুলে যে মুক্ত বিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বা কলেজের এই যে আনন্দটা তারা পাবে, এটা ভেবে খুব ভালো লাগছে। আবার সব কিছু স্বাভাবিক হয়ে উঠুক এবং স্বাভাবিক ছন্দে ফিরে উঠুক আমাদের জীবন, বিশেষত বাচ্চাদের এই পড়াশুনোর ক্ষেত্রটা। আজকে আমাদের এডুকেশন অনলাইনে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি চলছে। তো আজকে কেমিস্ট্রির সাজেশন দিতে স্যার অতনু মাঝি কিন্তু উপস্থিত রয়েছেন তোমাদের সকলের মাঝখানে। টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে তোমরা প্রয়োজনে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, এবং যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসা নিয়ে তোমরা সরাসরি আসতে পারো। আমরা আজকে শুরু করব ক্লাস। আমাদের সঙ্গে রয়েছেন স্যার অতনু মাঝি। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো আমরা তো আজকে কেমিস্ট্রির ক্লাস 12-এর সাজেশন আপনি দেবেন, তাহলে চলুন শুরু করা যাক আমাদের ক্লাস আজকে। একদম ঠিক আছে, আজ শুরু করি। তো সামনে নেক্সট উইকে আপনাদের পরীক্ষা আছে ক্যান্ডিডেটদের। সেক্ষেত্রে অনেকের টেনশান হয় যে কী ধরনের কোয়েশ্চেন আসবে পরীক্ষার ক্ষেত্রে, বা কী পরিমাণ প্রিপারেশান নিলে কতটা পরিমাণ এগিয়ে যেতে পারবো আমরা। বিশেষ করে যেহেতু ক্লাস হয়নি 2 বছর, সেক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা হয়নি, তো লাস্ট মুহূর্তের যে প্রিপারেশানটা ওটা চলো আমি শুরু করি আজকে। এবং যেটা হচ্ছে যে স্যারেরা যারা আসছেন বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বলছেন যে বিগত 2 বছর যখন পরীক্ষাটা হয়নি, তার ফলে সাজেশন দেওয়াটাও কিন্তু টিচারদের পক্ষে অনেকটাই টাফ হয়ে যায়, এবং রিডিউস সিলেবাস, তার ফলে চাপটা একটু আপাতদৃষ্টিতে কমেছে মনে হলেও কিন্তু চাপটা থাকছেই বাচ্চাদের মধ্যে, অনেকটাই চাপ থেকে যায়। কারণ কি, কোন সিলেবাসটা যে দেওয়া হয় ছোটটা, কতটা পরিমাণ পড়বো, কি পরিমাণ আসতে পারে কোয়েশ্চেন, সেক্ষেত্রে অনেক স্যারদের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায় কিভাবে কি তৈরি করব। যতটা সম্ভব চেষ্টা করা যায়, দেখা যাক কি হয়। আজ চেষ্টা করি। এডুকেশন অনলাইনে আমরা চেষ্টা করছি সেই রিডিউস সিলেবাসের মধ্যে থেকেও তোমাদেরকে একটা সাজেশন, একটা গাইডলাইন দেওয়া যে কী কী বিষয়গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আসবেই এমনটা কিন্তু আমরা বলছি না, কিন্তু সম্ভাবনা রয়েছে এমন কিছু বিষয়, এমন কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে দেওয়ার আমরা চেষ্টা করে থাকি, স্যারেরা চেষ্টা করেন। তাহলে স্যার চলুন শুরু করি। আজকে প্রথমে শুরু করি। কেমিস্ট্রির যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের সলিড স্টেট রয়েছে, সলিউশন রয়েছে, কেমিক্যাল কাইনেটিক্স রয়েছে, পি ব্লক এলিমেন্ট, অর্গানিক কেমিস্ট্রি একটা বড় অংশ, বিশেষ করে অ্যালডিহাইড কিটোন, সেখানে 10 মার্কস। তারপর হচ্ছে নাইট্রো কম্পাউন্ড 4 to 6 মার্কস। তারপরে তোমার কেমিক্যাল কাইনেটিক্স, সবথেকে বড় চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, যেখানে 10 মার্কস, এবং ওটা অনেকের স্টুডেন্টের অসুবিধাও হয়। সেক্ষেত্রে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে। তো আজকে একটা পার্ট আছে সলিউশন, ওটা নিয়ে আমি শুরু করবো। সলিউশন না, সরি, ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা তড়িৎ রসায়ন বলে। তড়িৎ রসায়নে অনেকের ভুল হয়, ক্যাথোড কী, অ্যানোড কী, কীভাবে বিক্রিয়া হয়। তো আজকে চলো শুরু করি। তো আজকে টপিক হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। আমার মনে হয় স্যার এটাও যদি একটু বলে দেন যে কীরকমভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনটা ওদের হচ্ছে। নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে কীরকম না, সলিড স্টেট যেটা থাকে, সলিড স্টেটে থাকে 4 নাম্বার। আচ্ছা, সলিউশন থাকবে ওখানে 6 নাম্বার। তারপর তোমার নাইট্রো কম্পাউন্ড 4 থেকে 6, অ্যালডিহাইড কিটোন ওখানে 10, এদিকে ইলেকট্রোকেমিস্ট্রি ওখানে 6। আচ্ছা, তারপর এদিকে তোমার যে সারফেস কেমিস্ট্রি ওখানেও প্রায় 6 থেকে 10। আচ্ছা, এদিকে বায়োমলিকিউলস যেটা রয়েছে, জীবাণু, ওটা বায়োলজির টপিকটাই বেশিরভাগ পড়ে, তাও কিছুটা কেমিস্ট্রির যেহেতু থাকে, অ্যালডোজ, কিটোজ, হেক্সোজ যেগুলো থাকে ওগুলোকে নিয়ে আলোচনা করা হয় বলে ওটা বায়োকেমিস্ট্রি হিসেবে ধরা হয়, যেহেতু কেমিস্ট্রি একটা পার্ট বায়োলজির মধ্যে ঢুকে গেছে। আর তাছাড়া তোমার আরও থাকে যেগুলো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, ওটাতে থাকে তোমার 6। আর এদিকে তোমার থাকবে পি ব্লক এলিমেন্ট, যেটা ওটাতে 8 মার্কস থাকে। পি ব্লক এলিমেন্ট কিন্তু টোটালি মুখস্থের জিনিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু বোঝার আছে, বন্ড অ্যাঙ্গেল কত হয়, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বা তোমার বন্ড অ্যাঙ্গেলগুলো কেন কম বেশি হয় লন পেয়ার থাকার জন্য, বিভিন্ন ধরনের কম্পাউন্ড যেগুলো অ্যামোনিয়া, ফসফিন বা অক্সিজেন বা ইন্টারহ্যালোজেন। আমি ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। বেশ, তো একটা টপিকে আসি। প্রথমে আসি সলিড স্টেট। সলিড স্টেটে তোমার কী কী পড়তে হবে আগে দেখো। সলিড স্টেটে সব কিছু পড়তে হবে না, তোমার কিছুটা রিডিউস সিলেবাস করেছে, তাই জন্য লাস্ট পার্ট যেটা আছে বইয়েতে, ছায়া বলো বা সাঁতরা বলো বা এভরিথিং অন্যান্য বই যেগুলো রয়েছে, লাস্ট পার্ট যেটা রয়েছে ওই ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক বা বন্ড পোর্শন, যেটা বন্ড থিওরি বা ব্যান্ড থিওরি বলা হয়, ওই পোর্শনটা তোমাকে বাদ দিতে হবে।
তাহলে বাকি পড়ে থাকছে কোন পোর্শনটা, সেটা পড়ে থাকছে তোমার সলিড স্টেটের ক্রিস্টাল। ক্রিস্টাল পোর্শনটা তোমাকে পড়তে হবে জোর করে। ক্রিস্টালে কি হয় না, তিনটে টাইপের ক্রিস্টাল তোমাকে খুব বেশি করে জোর দিতে হবে। একটা হচ্ছে বিসিসি বা বডি সেন্টার কিউব, আর একটা হচ্ছে এফসিসি, আর একটা হচ্ছে সিম্পল কিউব। এই তিনটের মধ্যে কি কি পড়তে হবে তোমাকে, এই তিনটের মধ্যে তোমাকে পড়তে হবে যেটা, সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন, যেটা বিসিসির ক্ষেত্রে ক্যালকুলেশন বের করতে হবে, এফসিসির ক্ষেত্রে আর সিম্পল কিউবের ক্ষেত্রে। এই তিনটে প্যাকিং অবশ্যই দেখে যাবে ভালো করে। এখান থেকে একটা কোশ্চেন আসবে, যে ধরো দিল তোমাকে ক্যালকুলেট দ্য প্যাকিং ফ্র্যাকশন অফ সিম্পল কিউব, বা বাংলা যদি বলি যেটাকে তোমার সিম্পল কিউব বা সরল ঘনকের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা নির্ণয় করো, সেক্ষেত্রে তোমাকে 3 মার্কস দিতে পারে। আর একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে তোমার ডেনসিটি, কোনো একটা ক্রিস্টাল, যেটা হলো এই ধরো ক্রিস্টাল নিলাম আমি একটা, ক্রিস্টালের ক্ষেত্রে ডেনসিটি বলতে আমরা কি বুঝি। ডেনসিটি মানে টোটাল যে ভলিউমটা রয়েছে ক্রিস্টালটার, সেটার ক্ষেত্রে কতটা পরিমাণ পার্টিকেলগুলো আমার ঢুকে রয়েছে, সেই পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমার ওই ডেনসিটিগুলোকে আলাদা করে বের করতে হয়। ডেনসিটির ফর্মুলা কি, সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম ইন্টু জেড এন এ ইন্টু এ কিউ। এখানে এই পার্টগুলো কী কী আছে, কারা কারা রয়েছে দেখো। এখানে রয়েছে এম, মানে একটা তোমাকে মাস দিয়ে দেওয়া হবে, আর একটা রয়েছে জেড। জেড মানে হচ্ছে তোমার তিনটের ক্ষেত্রে আলাদা করে বের করতে হয়, সেটা হচ্ছে বিসিসি, এফসিসি অ্যান্ড সিম্পল কিউব। বিসিসির ক্ষেত্রে হয় তোমার 2, এফসিসির ক্ষেত্রে হয় 4, আর সিম্পল কিউবের ক্ষেত্রে হয় তোমার 1। সেটা দেখবে যে বইতে বা তোমার স্যারেরা যারা পড়িয়েছেন বা তোমরা যারা অনলাইনে ক্লাস করেছো আগের ক্লাসে, আমি সেখানে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, ওটা একবার পার্টটা দেখে নেবে পারলে। আচ্ছা, এবার চলে আসো, জেড চলে গেছে, এবার এনএ। এনএ মানে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বার হচ্ছে ফিক্সড ভ্যালু। এটা কত হয় না 6.6 ইন্টু 10⁻⁻22। হলো, তাহলে এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আর এ কিউ কি, এ কিউর ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, স্টুডেন্টরা ক্যালকুলেশন করতে পারে না। কি না, এ যেটা রয়েছে এটা অনেক সময় এ দেয় না, তোমাকে দেওয়া হয় কি এডজ লেন না দিয়ে তোমাকে দেওয়া হয় রেডিয়াস। তাহলে ওই রেডিয়াসটা তোমাকে এতে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। সেটাও কিন্তু অবশ্যই দেখবে একটা বইতে চার্ট করে দেওয়া আছে, এর সঙ্গে আর এর রিলেশানগুলো কার কার ক্ষেত্রে 3টে করে দেখবে চার্ট করে দেওয়া আছে, ওই চার্টগুলো ভালো করে দেখবে। এটা গেল একটা পোর্শন। আর একটা পোর্শন হয় যেটা এমসিকিউর ক্ষেত্রে, অনেক স্টুডেন্টদের এমসিকিউতে খুব অনিয়া, যে কি পড়বো, কোনটা পড়বো, কীভাবে পড়বো। সেক্ষেত্রে সলিড স্টেটের কিছু কিছু এমসিকিউ কোথা থেকে আসতে পারে দেখো, যেগুলো দেখবে তোমার বইতে বড় করে একটা চার্ট দেওয়া আছে বাঁ দিকে বা ডান দিকে, ওখানে দেখবে ওই মনোক্লিনিক, হেক্সাগোনাল, ট্রাইগোনাল, টেট্রাগোনাল, রোম্বোহাইডাল, এগুলো যে দেওয়া আছে দেখবে এ এর সঙ্গে বি এর সঙ্গে সি রিলেশান, বা আলফা, বিটা আর গামা, মানে অ্যাঙ্গেল, যেগুলো ক্রিস্টালের অ্যাঙ্গেল আর ক্রিস্টালের বন্ড লেন্থ, এইগুলো থেকে যে রিলেশান বের করা আছে, কোনটা হলে মনোক্লিনিক হয়, কোনটা রোম্বোহাইড্রাল হয়, এবং তার প্রত্যেকটার এক্সাম্পল অন্ততপক্ষে 2টো করে এক্সাম্পল করবে, মিনিমাম 2টো করে, রোম্বোহাইড্রাল 2টো, মনোক্লিনিক 2টো, বা হেক্সাগোনাল 2টো, ট্রাইগোনাল 2টো, বিভিন্ন ধরনের প্রত্যেকটা ক্রিস্টালের ক্ষেত্রে 2টো করে তোমরা এক্সাম মনে রাখবে। আচ্ছা, আর একটা পোর্শন হয় সলিড স্টেটের, সেটা হচ্ছে তোমার যে কত পার্সেন্টেজ থাকলে আমি বলবো সেটা বিসিসি বা এফসিসি হয়। ওটা একটা চার্ট দেওয়া আছে দেখবে, যে রেডিয়াসের রেশিও, যেটা রেডিয়াস অফ ক্যাটায়ন আর রেডিয়াস অফ অ্যানায়ন, R+/R-, এই যে রেশিওটা রয়েছে, ওই রেশিওটা তোমার যদি নেওয়া হয়, এক্ষেত্রে দেখবে একটা রিলেশান পাওয়া যায় 0.042, 0.74, 0.082, এরকম ধরনের যে রিলেশানগুলো রয়েছে, ওখান থেকে তুমি বলতে পারবে এটা হলে বিসিসি হয়, এটা হলে এফসিসি হয়। এগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসে। হলো, আচ্ছা, এরপর চলে আসি আমি সলিউশন। সলিউশনে কিন্তু অনেকটা বড় নাম্বার থাকে, ওখানে 6 নাম্বার মতো থাকে। সেখানে একটা নিউমেরিক্যালস আসবে, 3 নাম্বারের, থিওরিটিক্যাল আসবে 2 নাম্বার, তাহলে 3 2 5, আর একটা এমসিকিউ আসবে 1 নাম্বার। ওকে, তা এমসিকিউ আমি কোথা থেকে পড়ব? এমসিকিউ পড়তে গেলে তোমাকে সারা বই জুড়ে যত ইউনিট আছে, কার কার ইউনিট কী কী হয়, যেমন হচ্ছে ধরো তোমাদের সিলেবাস ওয়াইজ কেবি রয়েছে, ক্রায়োস্কোপিক ধ্রুবক, বা তোমার কেএফ রয়েছে, তার ইউনিট। আচ্ছা, তারপর তোমার হচ্ছে মোলালিটি,
মোলারিটি হলো, তারপর হচ্ছে নর্মালিটি। এইগুলোর প্রত্যেকটার ইউনিট তোমাকে ভালো করে দেখতে হবে হচ্ছে। আচ্ছা, এরপর চলে আসি আমি বড় কোশ্চেনের জায়গায়। 2 মার্কসের যেটা আসে ওটা কীরকম ধরনের আসে, ওটা কতগুলো কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে রাউল্টের সূত্র। দেখবে যতগুলো রাউল্টের সূত্র রয়েছে, আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, তারপর তোমার রয়েছে বাষ্পচাপের সংক্রান্ত রাউল্টের সূত্র, যেগুলো রয়েছে 2-3টে করে রয়েছে, ওগুলো তোমাকে ভালো করে সূত্রগুলো মুখস্থ করে রিভাইজ করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে ছাড়ার বিকল্প কিছু নেই, তোমাকে রেগুলারিটি ওটা পড়াশোনা করে এই যে গ্যাপটা রয়েছে তোমার 4 তারিখ থেকে, দেখবে প্রত্যেকের এক্সামের ক্ষেত্রে সায়েন্সে মোটামুটি 19 তারিখ পর্যন্ত বা 17 তারিখ পর্যন্ত একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাতে তোমাদের কিন্তু পূরণ করে নিতে হবে কেমিস্ট্রি পার্টটা, বা তোমাদের ম্যাথ পার্টটাও বাকিটা পূরণ করতে হবে ওই গ্যাপের পোর্শনটাতে। এবার ছোটো ছোটো যেগুলো ঝালাই করা, সেগুলো সব তো সারা বছরে সম্ভব হয়নি, অনলাইনে সম্ভব নয় ওভাবে পড়াশোনা করা। রেগুলারিটি যেটা পড়াশোনা হয় একটা আই কন্ট্যাক্টে, সেক্ষেত্রে অনলাইনে কোনো দিন সম্ভব নয়। তাই জন্য যতটা সম্ভব চেষ্টা করা যায় তোমরা রিভাইজ করতে থাকো, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ছোটো ছোটো ডিসকাস করে করে। পারলে তোমরা গ্রুপ স্টাডি করো, বন্ধুরা মিলে একসাথে যাও, দিয়ে 3-4 জন মিলে গ্রুপ স্টাডি করো, দেখবে গ্রুপ স্টাডি করলে অনেক ফলাফল পাবে সেক্ষেত্রে। আচ্ছা, এবার চলে আসি সলিউশনের বাকি পার্টটা। এখান থেকে আসে তোমার সলিউশনের যেটা বাকি পার্ট, সেটা হচ্ছে তোমার ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে অভিশ্রবণ চাপ সংক্রান্ত সূত্র, যেটা পাই = ICRT, ওই ফর্মুলা দিয়েও তোমাকে কিছু বের করতে হবে। আচ্ছা, আর কি আসে অঙ্ক? অঙ্ক আসবে কীরকম না, তোমার সলিউশনের ক্ষেত্রে 3-4 রকমের অঙ্ক হয়। একটা হচ্ছে মোলারিটি নর্মালিটি বের করা, আর একটা পোর্শন যেটা আসে সেটা হচ্ছে কেবি আর কেএফ। এখান থেকে কিন্তু ভাইটাল পোর্শন, খুব ভাইটাল পোর্শন, এই দুটো পার্টকে তোমাকে দেখতে হবে। কেবি যে বের করা ওটা হচ্ছে তোমার ডেল্টা টিবি দিয়ে, মানে তোমার স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যেটা সূত্র, সেই সূত্র থেকে করতে হবে। তার মানে ডেল্টা টিবি = কেবি × এম। এই যে ফর্মুলাটা আছে, এখানে ডেল্টা টিবির মানটা তোমাকে বের করে নিতে হবে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা রয়েছে ওটা তোমাকে বের করতে হবে। সেটা কীরকম? স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে তোমার যেটা, তুমি ধরো একটা সলিউশনের মধ্যে কিছু বাইরে থেকে অ্যাড করলে, যদি বাইরে থেকে অ্যাড করো তাহলে কী হবে, টেম্পারেচারটা বেড়ে যাবে। যা ধরো টি ছিল, এটা T1, তাহলে এখানে কী হবে, T1টা বেড়ে গিয়ে কী হবে, T2 হয়ে যাবে। সো দ্যাট মিনস হচ্ছে T2 > T1। সেক্ষেত্রে তোমার ডেল্টা টিবিটা বের করতে গেলে তোমাকে কী করতে হবে, পিওর সাবস্টেন্স যেটা রয়েছে সেখান থেকে তোমাকে ওটা বের করে নিয়ে আসতে হবে। তার মানে T2 - T1 ওটা হয়ে গেল তোমার ডেল্টা টিবি। ডেল্টা টিবি হলো, এরপর থেকে তোমাকে বের করতে হবে কোনটা না, কেবি × এম। তাহলে কেবি যদি এটা হয়, তাহলে কেবিটা হচ্ছে ফিক্সড ভ্যালু, তোমাকে দিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়। কেবিটা ধরো জলের কেবি বলতে পারে, বা বেনজিন বা যে কোনো দ্রাবকের কেবি বলে দেবে। আচ্ছা, এম যেটা রয়েছে, এমটা নিয়ে অনেক সময় গন্ডগোল হয়, এমের ভ্যালু অনেক সময় দেওয়া থাকে না। সেক্ষেত্রে কি হয়, এমের ভ্যালুটা যদি না থাকে সেক্ষেত্রে তোমাকে এমের ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হয়। এম মানে হচ্ছে মোলালিটি। মোলালিটির ফর্মুলা যেটা, সেটা হচ্ছে দ্রাবকের যে যেটা দ্রাবের ওজন / দ্রাবের গ্রামাণবিক ওজন × 1000 / দ্রাবকের গ্রামাণবিক ওজন, মানে সলিউশন যেটা রয়েছে সেটা থেকে তোমাকে এমটা বের করে নিতে হবে। এরপর চলে আসো কেএফ, বা যেটা তোমার অবনমনের ধ্রুবক যেটা বলা হয়। তার মানে ডেল্টা টিএফ = বলতে পারি কেএফ × এম। তাহলে ডেল্টা টিএফটার ক্ষেত্রেও একই। তার মানে যদি তুমি বাইরে থেকে নন ভোলাটাইল নন অ্যাকোয়াস সলিউশন দেওয়া হয়, বা নন মিসেবল বা ইমমিসেবল সলিউশন দেওয়া হয়, সেক্ষেত্রে কী হবে না, তোমার যে টেম্পারেচার যা ছিল, প্রাথমিক টেম্পারেচার বা ইনিশিয়াল টেম্পারেচার, ওটা আরও ডিক্রিজ হয়ে যায়। ফলে ডিক্রিজ যদি হয়ে যায় তাহলে কী হবে, ওখান থেকে বের করতে গেলে ওই একই সেম ফর্মুলা, তারপরে T2 - T1 = ডেল্টা টিএফ হবে, = কেবি × এম, মানে হচ্ছে মোলালিটি। ওকে, এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে আসি। নেক্সট চ্যাপ্টারে কীরকম আসি না, এরপর আসবো আমরা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড যেগুলো রয়েছে, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তোমার থাকছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন, অ্যালডিহাইড কিটন, অ্যালকোহল ফেনল ইথার, ওদিকে থাকছে নাইট্রো কম্পাউন্ড। তাহলে এবার চলে আসি হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন। এগুলো কোনগুলো তুমি পড়বে বেশি? হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে SN1, 1 নম্বর পড়তে হবে। SN1 এর মেকানিজম, SN2 মানে সাবস্টিটিউট নিউক্লিয়ার বায়োমলিকিউল যেটা আছে
ওটার ক্ষেত্রেও তোমাকে কোয়েশ্চেন বের করতে হবে। আচ্ছা, SN1 SN2 যেটা আছে ওদের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো। SN1 হতে গেলে সেক্ষেত্রে কী করতে হবে না, তোমাকে আগে গুড নিউক্লিওফাইল খুঁজতে হবে। হুইচ ইজ গুড নিউক্লিওফাইল, সেক্ষেত্রে OH মাইনাস I মাইনাস ইজ আ গুড নিউক্লিওফাইল। তাহলে গুড নিউক্লিওফাইলের ক্ষেত্রে কী হবে না, তোমার গুড নিউক্লিওফাইল দিয়ে যদি আমি সেন্টার অফ কার্বনকে অ্যাটাক করি সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রোফাইলটা বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কী হবে, বেরিয়ে যাবে ওখান থেকে। ফলে কী হবে ওখান থেকে যে আমার একটা সাবস্টিটিউট প্রোডাক্ট হিসেবে ঢুকে যাবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে SN1 রিয়াকশান। SN1 রিয়াকশানের ক্ষেত্রে তোমার স্টেবিলিটিটা কিন্তু দেখতে হবে, কোনটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি আমি দেখি সেক্ষেত্রে কীভাবে দেখব, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ধরো আমি CH3 অ্যান্ড CH3 দেখলাম আর এটা I দিলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে, CH3 I দিলে সেক্ষেত্রে হবে কি না, I ইজ আ গুড লিভিং গ্রুপ। তাহলে বাইরে থেকে আমাকে এটাকে বের করে দিতে হবে, কারণ তিনটে পোর্শন দেখো CH3 যদি থাকে তাহলে I দিলে কী হবে, ওটা আইটা আগে বেরিয়ে যাবে, কারণ কি তিনটে বাল্কিলি গ্রুপ বসে আছে ওখানে। তাহলে CH3 তিনটে পার্টে বসে আছে। ফলে কি হবে, এখান থেকে যদি আমি OH মাইনাস করি তাহলে কিন্তু হবে না, কারণ এখানে তিনটে পোর্শনে দেখো বাল্কিল গ্রুপ বসে আছে। কারা কারা, এই একটা CH3, এই একটা CH3 আর এই একটা CH3। সো আগে কি হবে না, কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা থেকে খুলে আগে বেরাবে I মাইনাসটা, ওখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি হবে, দ্যাট মিনস হচ্ছে CH3 এইবার তোমার যখন কার্বোক্যাটায়ন হয়ে গেল এটা স্টেবিলিটি হবে, কেন হবে না, প্লাস I এফেক্ট আছে, মানে ঠেলবে এদিকে, ফলে এই কার্বোক্যাটায়নটা স্টেবল হবে। এবার কার্বোক্যাটায়ন যদি স্টেবল হয় ফলে কী হবে, এখান থেকে তখন এই OH মাইনাস গ্রুপটা অ্যাটাক করে যাবে। এই OH মাইনাস গ্রুপটা অ্যাটাক করলে কী হবে না, এখানে OH গ্রুপটা বসে যাবে। হলো? আচ্ছা, আর কি কি আসতে পারে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন থেকে, সেটা হচ্ছে হান্স-ডিকার বিক্রিয়া। যদি আমার অ্যাসিটিক অ্যাসিডকে সিলভার দেওয়া হয়, মানে CH3COOH, এটাকে আমি AgI দিলাম, তাহলে প্রোডাক্ট হিসেবে কী তৈরি হবে না, CH3COOAG। এখানে কি দেব না, Br2CCl4। যদি আমি এটা দিই তাহলে এখান থেকে কী হবে না, এই পুরো পোর্শনটা কার্বন ডাইঅক্সাইড উড়ে বেরিয়ে যাবে এই জায়গাটা। আচ্ছা, আর কি বেরোবে এখান থেকে, আর বেরোবে হচ্ছে Agটা কী হবে না, Br হয়ে বেরিয়ে যাবে, Agর সঙ্গে Brটা কানেক্টেড হয়ে গেল। আর কি হবে না, এখান থেকে বাকি পোর্শন যেটা পড়েছে একটা Br এখানে ঢুকে যাবে। তাহলে কী কী আরেকবার বলে রিপিট করি, CH3COOAG ছিল সিলভার অ্যাসিটেট, সিলভার অ্যাসিটেট থেকে কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে যদি আমি ডেল্টা দিই এখানে। আচ্ছা, আর কি যাবে না, Ag কানেক্টেড হবে কার সাথে না, Br এর সাথে, দ্যাট মিনস AgBr ইজ এ সল্ট। আর একটা কী হবে না, CH3Br তৈরি হবে, তার মানে এখানে কী তৈরি হবে, হ্যালো অ্যালকেন তৈরি হয়ে যাবে, CH3Br। কেন হ্যালো অ্যালকেন বলছি কেন, এটা হচ্ছে অ্যালকেন পোর্শন গ্রুপ। CH3কে যদি আমি বন্ড ভাঙি দ্যাট মিনস হচ্ছে একটা করে H অ্যান্ড H, আর একটা গ্রুপে কি ঢুকছে না, আর একটা গ্রুপে ঢুকছে তোমার Br। তাহলে Br ইজ আ হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যালোজেন গ্রুপ, তাই জন্য কী হয়ে গেল, এটা হ্যালাইড গ্রুপ তৈরি হবে। এটা যদি ব্রেক করি দ্যাট মিনস Br মাইনাস হয়ে গেল হ্যালাইড। সো এটা এই পোর্শনটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর সিঙ্গেল বন্ড রয়েছে তাই জন্য অ্যালকেন, তাই জন্য এটা হয়ে গেল অ্যালকিল হ্যালাইড গ্রুপ। তার মানে হান্স-ডিকার বিক্রিয়াটা খুব মেজর পোর্শন একটা। সেক্ষেত্রে এরকম ধরনের দিতে পারে, অথবা আরেকটা টাইপের হান্স-ডিকার বিক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে হ্যালো অ্যারিনের হান্স-ডিকার বিক্রিয়া। COOAG, এখান থেকে হচ্ছে তোমার বেনজিন, এটাকেও যদি আমি Br2CCl4 দিই তাহলে ডেল্টা দিই, তাহলে কি তৈরি হবে না, এখানে ব্রোমোবেনজিন হয়ে যাবে। আর পোর্শন কি থাকবে না, তোমার CO2 এটা, আর কি পোর্শন থাকবে না, AgBr। একই জিনিস, সেম জিনিস, গুলিয়ে ফেললে হবে না জিনিসটা। আচ্ছা, আর কি আসে, এবার চলে আসে অ্যালডিহাইড কিটোন পার্টটা। অ্যালডিহাইড কিটোন পার্টটা কিন্তু সবথেকে ভাইটাল জায়গা, 10 নাম্বার ওখানে থাকে। কি কি বিক্রিয়া আসে তোমার এতে অ্যালডিহাইড কিটোনে, সেটা হচ্ছে যে CHO গ্রুপ, C ডাবল বন্ড O গ্রুপ, আর COOH গ্রুপ। এই তিনটে গ্রুপের
যত ধরনের দেখবে কেমিক্যাল রিয়াকশন আছে তোমার দেখবে 753 পাতা ছায়া প্রকাশনী ওখানে পেয়ে যাবে। হলো, ওখান থেকে যদি 753 পাতা পাই, ওই পাতা দেখবে অনেক চার্ট রয়েছে, প্রচুর চার্ট রয়েছে, ওই চার্টগুলো দেখবে তোমরা। বেনজালডিহাইডের চার্ট রয়েছে বা কিটোনের গ্রুপের চার্ট, COOH গ্রুপের চার্ট, এই চার্টগুলো তোমাকে বেশি করে ফলো করতে হবে। কারণ কি, এখানে যে টাইপগুলো আসে সেটাও একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে তোমাকে দেবে চেঞ্জিং, কীরকম ধরনের চেঞ্জিং তোমাকে দেবে, কীরকম অ্যালডিহাইড থেকে মানে CHO গ্রুপ থেকে, CHO গ্রুপ থেকে দেবে COOH গ্রুপে ট্রান্সফার করা, অথবা COOH থেকে কিটো গ্রুপ ট্রান্সফার করা, অথবা কিটো গ্রুপ থেকে অ্যালকোহলে ট্রান্সফার করা। বিভিন্ন ধরনের এই ট্রান্সফরমেশন যেগুলো রয়েছে একটা থেকে একটা, সেগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপারটা খুলে যত রকমের তোমাদের ট্রান্সফরমেশন রয়েছে অ্যালডিহাইড কিটোনের, ইমিডিয়েটলি তোমরা কী করো, ওখান থেকে টোকো এবং বই থেকে আস্তে আস্তে রিডিং পড়ে ওখান থেকে ভালো করে প্র্যাকটিস করে সলভ করো। এরকম এ থেকে দেবে তোমাকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। এইটাতে হচ্ছে কত মার্কস আসে। তোমাকে যদি 4টে দেওয়া হয় ABCD, দ্যাট মিনস হাফ করে থাকবে তোমার, তার মানে হাফ ইন্টু 4, দ্যাট ইজ হয়ে গেল 2 মার্কস। হলো, যদি 6 মার্কস থাকে তাহলে হয়ে যাবে, তার মানে তোমার যদি 3 মার্কস থাকে তাহলে 6 ইন্টু হাফ, দ্যাট ইজ হয়ে গেল তোমার 3 মার্কস। এটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে গেল, চেঞ্জিং বলা হয় এটাকে। আর একটা টাইপ হয়, সেটা হচ্ছে পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে অ্যালডিহাইড যেটা রয়েছে, বেনজালডিহাইড, বেনজালডিহাইডের সঙ্গে ধরো তোমাকে দিল বেনজোইক অ্যাসিড, এই দুটোর ক্ষেত্রে তোমাকে ডিফারেন্স করে দেখাতে হবে। ডিফারেন্স মানে ওই ক্লাস 7-8-এর মতো এটাকে এটা বলে এটাকে ওটা বলে ওরকম না। যেহেতু তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ছো, তোমাকে কেমিক্যালি তোমাকে দেখাতে হবে ডিফারেন্সটা কোথায়। মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে কী কেমিক্যাল রিয়াকশান দেয় আর বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে কী কেমিক্যাল রিয়াকশান দেয়। হলো, অথবা তোমাকে দিতে পারে এইরকম মার্কস আসে, এটা 2 মার্কস আসে। 2 মার্কস মোটামুটি কটা পয়েন্ট লিখতে হবে? 2টো পয়েন্ট তোমাকে লিখাতে হবে, 2টো পয়েন্ট তোমাকে চেঞ্জিং করে দেখাতে হবে যে এটা কেমিক্যাল রিয়াকশানে এটা দেয় আর এটা দেয় না, অথবা এটা দেয় এটা দেয় না। তোমাকে 2 ধরনের রিয়াকশান করে দেখাতে হবে। যে বেনজোইক অ্যাসিড একটা প্রিপারেশন দেখালো যে বেনজোইক অ্যাসিডের সাথে এস্টারিফিকেশন হয়, এস্টার দিলে এস্টার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, অথবা তোমার আয়োডিফিকেশন টেস্ট বা আয়োডিনেশন টেস্ট বলা হয়, ওটাও দিতে পারে। হলো, আর বেনজালডিহাইডের ক্ষেত্রে যেটা দেয় সেটা হচ্ছে টোলেন্স রিয়েজেন্ট, যেটা বিক্রিয়া করে। টোলেন্স রিয়েজেন্ট মানে হচ্ছে সিলভারের অ্যাসিটেটের একটা লবণ, সেটা থেকে যদি বিক্রিয়া করা যায় তখন টোলেন্স এটা দেবে, এটা দেবে না। যদি আমি এখান থেকে দেখি অ্যাসিডিফিকেশন টেস্ট করি, দেখো এখানে খেয়াল করে দেখো বেনজোইক অ্যাসিডের এই যে এইচটা আছে, এইচ ইজ মোর অ্যাসিডিক দেন বেনজালডিহাইডের হাইড্রোজেন। সো আমি যদি অ্যাসিডিক টেস্ট করতে চাই লিডমাস পেপার দিয়ে, সেক্ষেত্রেও দেখা যাবে এটা টেস্ট দেবে, এটা টেস্ট দেবে না। ওকে, এই ধরনের তোমাদের বিক্রিয়া আসে। আর একটা আসে যেটা চেঞ্জিংয়ের সাথে অর থাকে, সেটা অনেকের একটু অনিয়া হয়। কীরকম, ওটা কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। কোয়েশ্চেনটা দেবে ধরো একটা এ যৌগ, সেখান থেকে তোমাকে দেবে C7 দিল, H8O, এরকম কিছু একটা তোমাকে কম্পাউন্ড দেবে। বলবে এটাকে দেওয়া হয় Ag2O দেওয়া হলো, তাহলে কি বিক্রিয়া দাঁড়াবে? এটা দেখা হলো বি, দেখা গেল বি থেকে দেখা গেল যে তোমার এখান থেকে দেবে HNO2 দিলাম, তাহলে সি তৈরি হয়। আবার এখান থেকে ধরো এ থেকে আরেকটা দিলাম K2Cr2O7, ওখান থেকে ডি তৈরি হয়। আবার বলবে ডি সি এর সঙ্গে আইসোমার, ABCD কাউন্ট করো, ABCD, এগুলোকে তোমাকে ফাইন্ড করতে হয়। 4টের জন্য এখানে 2 মার্কস থাকে, হাফ হাফ করে। ওকে, যদি তোমার দেখা যাচ্ছে চেঞ্জিং পারছো না বা আননোন চেঞ্জিং চলে এসেছে, যদি মনে হয় এটা আমি পারবো, ট্রান্সফরমেশন এটা পড়ে 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 ওটাকে ডিজাইন করতে হয়, গ্রাফ প্লট করার পর তারপর তুমি ওই কম্পাউন্ডগুলোকে ফাইন্ড করতে হবে, এ কোনটা, বি কোনটা, সি কোনটা, ডি কোনটা, এগুলো তোমাকে আস্তে আস্তে ওগুলোকে ফাইন্ড করে বের করতে হবে। হলো, আর একটা ধরনের আসে, সেটা হচ্ছে তোমার যে অ্যাসিডিক নেচার অ্যান্ড বেসিক নেচার অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। কীরকম দেবে? বেনজালডিহাইড গ্রুপ দিল তোমাকে বা অ্যালকিল গ্রুপ দিল, তার সঙ্গে আরেকটা আদার্স ফাংশনালি গ্রুপ তোমাকে দিয়ে দেওয়া হবে। ধরো নাইট্রো গ্রুপ বসালাম, CHO, তার সঙ্গে আমি এখানে দিলাম এইটা। তোমাকে বলবে হুইচ ইজ মোর
মোর অ্যাসিডিক, এই দুটোর মধ্যে তোমাকে অ্যাসিড খুঁজতে হবে। বা বেনজোইক অ্যাসিড যদি এখানে দেয়, COOH দিল এখানে, সেক্ষেত্রে তোমাকে অ্যাসিডিক দেখতে হবে কোনটা বেশি অ্যাসিডিক হলো। তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি অ্যাসিডিক দেখতে হয় তাহলে কিন্তু তোমাকে এই দুটোতে আগে দেখতে হবে কোনটা লন পেয়ার বেশি আছে, কাছাকাছি কোনটা আছে, রিপালসান কোনটা হচ্ছে, সেগুলো তোমাকে চার্টগুলো একটু দেখে নিতে হবে। ওকে, এরপর টপিক চলে আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে কমপ্লেক্স সল্ট, মানে জটিল লবণ পোর্শন, যেটা বা ওটাকে তোমাদের বইতে কমপ্লেক্স সল্ট হিসেবে নেই, ওটাতে আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে কি? কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমি একটা ক্লাসে করেছিলাম, কিছুটা পোর্শন আমার হয়েছিল ক্লাসে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে হচ্ছে, ধরো কোনো একটা যৌগ বা লবণ যেটাকে আমি ওয়াটারে ডিজলভ করাতে চাই। আমরা কি জানি সচরাচর যে লবণগুলো ওয়াটার ডিজলভ হয়, তার মানে ধরো NaCl, KCl, MgCl2, এগুলো কি হয়, যদি আমি জল দিই এর মধ্যে, যদি ওয়াটার দেওয়া হয় বা অ্যাকোয়াস সলিউশন বানানো হয়, তার মানে ডিজলভ হয়ে এগুলো Na+ বা Cl- আয়নে ভেঙে যায়। ওকে, সেক্ষেত্রে এখান থেকে কোনো কোশ্চেন আসে না, সিম্পল সল্ট থেকে বা নিউট্রাল সল্ট থেকে কোশ্চেন আসে না। কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স সল্ট থেকে। এবার কমপ্লেক্স সল্টটা কি না, আমি একটা ফর্মুলা লিখলাম SOI Z থার্ড ব্র্যাকেটে N, এই যে এই জায়গাটা এঁকেছি, এখানে দেখো কোনটাকে কি বলা হয়। এইটা থাকে তোমার প্রাইমারি মেটাল, এটাকে বলা হয় সেকেন্ডারি মেটাল, এটাকে বলা হয় লিগ্যান্ড, আর এটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। হলো, তাহলে এই লিগ্যান্ডটা কী জিনিস? লিগ্যান্ড অনেক রকমের হয়, মনোডেন্ট, বাইডেন্ট, পলিডেন্ট, অ্যাম্বিডেন্ট। অনেক সময় অ্যাম্বিডেন্ট নিয়ে একটুকু, অনেক সময় তোমার সাথে কী অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট মানে হচ্ছে এমন একটা নিউক্লিওফাইল হবে যেখানে কি হবে না, তোমার নেগেটিভ দিয়ে অ্যাটাক করতে পারে অথবা লন পেয়ার দিয়ে অ্যাটাক করতে পারে। লিগ্যান্ড মানে তোমরা আগে পড়েছো, লিগ্যান্ড মানে কি, যে অ্যাটাকিং পোর্শন যদি কারো থাকে কোনো একটা যৌগের ক্ষেত্রে, যদি আমি বন্ডটাকে ভেঙে অ্যাটাকিং পোর্শন তৈরি করতে পারি, দ্যাট ইজ OH-, দেখো এখানে মাইনাস রয়েছে। বা তোমার যদি এরকম দেখি CH2 NH2, আবার এখানে দিলাম CH2 NH2, এটা কি না ইথিলিন ডাইয়ামিন। এক্ষেত্রে কি হয় দেখো খেয়াল করে, এখানে একটা লন পেয়ার, এখানে একটা লন পেয়ার, এদিকে লন পেয়ার। সো কী হয় না, এই লন পেয়ার দিয়ে সহজে অ্যাটাক করতে পারে। দ্যাট মিনস হচ্ছে অ্যাটাকিং পোর্শন যে কোনো হতে পারে, সেটা লন পেয়ার হতে পারে অথবা তোমার এখানে কি হতে পারে, যে তোমার মুক্ত ইলেকট্রন বা লাস্ট অরবিটে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দিয়েও অ্যাটাক করতে পারে। তাহলে যদি ওই দুটো দিয়েই অ্যাটাক করতে পারে, যদি একটা একটা কম্পাউন্ডে একটা একটা অ্যাটাক হয়, সেটা মনোডেন্ট হতে পারে, বাইডেন্ট হতে পারে বা পলিডেন্ট হয়। আর সেক্ষেত্রে যদি তোমার দেখা গেল যে এমন একটা লিগ্যান্ড যেখানে দুটো পোর্শন বসে আছে, খেয়াল করে দেখো আমি আগে যখন এঁকেছি OH-, সেখানে একটা নেগেটিভ ছিল। যখন CH2NH2 CH2NH2 এঁকেছিলাম, এখানে দুটো লন পেয়ার দুদিক দিয়ে অ্যাটাক করছিল। এখানে এমন একটা কম্পাউন্ড এঁকেছি যে নাইট্রাইল গ্রুপ CN বা সায়ানাইড গ্রুপ, এক্ষেত্রে দেখো একটা নেগেটিভ পোর্শন আসছে আর একটা লন পেয়ার আসছে। তার মানে একই লিগ্যান্ডের মধ্যে দু ধরনের যদি ক্যারেক্টার থাকে, একবার C দিয়ে অ্যাটাক হবে আর একবার N দিয়ে অ্যাটাক হবে। যদি C দিয়ে অ্যাটাক হয় কোনো কম্পাউন্ডের সাথে, তাহলে সেক্ষেত্রে হবে CN, আর যদি N দিয়ে অ্যাটাকিং হয়, পোর্শনটা যদি N পোর্শন হয়, তাহলে হবে NC বা আইসোসায়ানাইড গ্রুপ বলা যায় ওটাকে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এবং এর চার্জ কত হয়? এর চার্জ হয় -1। হলো, এই কমপ্লেক্স সল্টে কমপ্লেক্স সল্টের ক্ষেত্রে কি হয় না, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, যেমন হচ্ছে IUPAC একটা বড় ফ্যাক্টর, IUPAC ক্যালকুলেশন। আচ্ছা, আর কি আসতে পারে সেক্ষেত্রে? আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে তোমার লিগ্যান্ড মানে ভ্যালেন্সি ক্যালকুলেট করা। ভ্যালেন্সি ক্যালকুলেট করা অবশ্যই আসে, একটা তোমাকে দেবেই। ভ্যালেন্সি ক্যালকুলেট করা থাকার জন্য সেখানে থাকে 1 মার্কস। আর যেটা IUPAC থাকে, যদি দুটো থাকে তাহলে হবে 2 মার্কস, আর যদি একটা থাকে তাহলে হবে 1 মার্কস। আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে CFT ক্যালকুলেট করা বা CFAC, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ওটার ক্ষেত্রে কিন্তু অনেকের আবার সমস্যা হয়, এটা অনেকে পারে না। CFACটা নিয়ে একটু আলোচনা করে দিই।
স্যার কিন্তু সর্বতভাবে চেষ্টা করছেন যে তোমাদের এই যেসব চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এবং এই সময়টাতে দাঁড়িয়ে স্যার যেটা বললেন যে একটা দুটো পরীক্ষার মধ্যে কিন্তু বেশ অনেকটা গ্যাপ রয়েছে এবং সেই সময়টা তোমরা কিন্তু তৈরি হতে পারবে। মানে ধরো স্যার আজকে যে সাজেশনটা দিচ্ছেন তোমার হয়তো মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা তোমার করা হয়নি, তো তুমি একটু দেখে নিতে পারো। আর যেটা বারবার করে বলছেন স্যার যে এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাকে, নতুন করে তুমি আর ধরো কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা ধরো মিস করে গেছো সেটা না পড়ে যেগুলো পড়েছো সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে যাতে করে কিন্তু তোমার সমস্যা যে ধরনের মানে এই যে কেমিস্ট্রিতে তোমরা ভালো করতে পারো। আমরা সর্বতভাবেই সেটা চেষ্টা করছি এবং স্যারেরাও চেষ্টা করছেন এবং কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা কিন্তু ওনারা বলছেন, সাজেশন দিচ্ছেন তোমাদের। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর আসি আমরা কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্সে থাকে 10 মার্কস, এটা কিন্তু বড় ভাইটাল জায়গা। এই 10 মার্কসের মধ্যে কী পার্ট থাকে এবং কোন পার্টে 10 মার্কস থাকে সেটা একটু আলোচনা করি। তোমাদের যে কোয়েশ্চেন ডিভিশন থাকে দেখবে সেখানে হচ্ছে এ পার্ট আর বি পার্ট, এই দুটো পার্ট থাকে। এই দুটো পার্টের মধ্যে তুমি টেস্ট পেপারে কোন জায়গায় কোয়েশ্চেনগুলো পাবে বা হ্যাপাজার্ডলি না খুঁজে একটা জায়গায় কিন্তু নির্দিষ্ট জায়গায় পেতে পারো। সেটা কি না, এই যে এ পার্ট যেটা রয়েছে এই এ পার্টের মধ্যে তোমরা পাবে ওখানে। বি পার্টের মধ্যে থাকে 18 মার্কস। এই 18 মার্কসের ডিভিশনের মধ্যে 14 মার্কস থাকে এমসিকিউ, তুমি এমসিকিউতে পাবে না কোয়েশ্চেন ওখানে। হলো আর একটা পাবে 4 মার্কস, ওটাতেও তুমি পাবে না। এটাতে থাকে এমসিকিউ আর এটা থাকে এসএকিউ। হলো এমসিকিউ এসএকিউর মধ্যে কিন্তু কাইনেটিক্সের চ্যাপ্টার ইনক্লুড নেই। ওখানে যে বড় কোয়েশ্চেন রয়েছে সেটা দেখবে 2 into 5, ওটা একটা পোর্শন থাকে। একটা থাকে 3 into 9, ওটা থাকে 27, ওখানেও পাবে না তুমি। একমাত্র পাবে কিন্তু 5 into 3, দ্যাট ডিভিশন হচ্ছে 15। এই পোর্শনটা দেখো টোটাল হচ্ছে এখানে 52। এই 52-র মধ্যে কিন্তু 5 3 15 যে কোশ্চেনটা থাকে প্রত্যেকটা টেস্ট পেপার পাতা দেখবে 5 3 15 করে একটা সেট থাকে। 5 3 15 সেটের মধ্যে কিন্তু অবশ্যই তুমি দুটো কোয়েশ্চেন সেট পাবে, মানে 3টে সেট থাকবে, তোমাকে দুটো করতে হবে ওখানে। ওকে, আর একটা পার্ট যেটা থাকে সেটা হচ্ছে এই 5 3 15-তে ইনক্লুড, সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টের মধ্যে 5 একটা ঢুকে থাকে, আর একটা পোর্শন ঢুকে থাকে 2 মার্কস, আর একটা থাকবে তোমার 3 মার্কস। এরকমভাবে ডিভিশনগুলো ভাগ হয় বা শর্ট কোশ্চেন এখানে আসে পি ব্লক এলিমেন্টে। এবার চলে আসি কাইনেটিক্সে আমার কী ধরনের কোশ্চেন আসতে পারে। এই মুহূর্তে তোমরা কী প্রিপারেশন করবে তোমরা। তারপরে কাইনেটিক্সে দেখো প্রথমে যেটা করবে প্রিপারেশন সেটা হচ্ছে অর্ডার বা ক্রম, বিক্রিয়ার ক্রম যত ধরনের তোমাদের বই দেখবে চার্ট করে দেওয়া আছে। 0th অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফ্র্যাকশন অর্ডার। এই 0th অর্ডার কাকে বলে তার একটা এক্সাম্পল, ফার্স্ট অর্ডার কাকে বলে তার একটা এক্সাম্পল, সেকেন্ড অর্ডার কাকে বলে তার একটা এক্সাম্পল, থার্ড অর্ডার, ফ্র্যাকশন অর্ডার, প্রত্যেকটার ডেফিনেশন অ্যান্ড হচ্ছে এক্সাম্পল। এই দুটো জিনিস কিন্তু তোমাকে ভালো করে তৈরি করে রাখতে হবে। এখান থেকে কিন্তু 2 মার্কস আসে। ওকে, আর একটা পোর্শন যেটা বড় পোর্শন সেটা তোমার থাকবে 3 মার্কস। সেটা হচ্ছে একটা নিউমারিক্যাল দেবে। এই নিউমারিক্যালটা কোথা থেকে আসবে তোমাদের সিলেবাসে যেটা নেই সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন এটা কিন্তু তোমরা পড়বে না, শুধু শুধু বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। এটা থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, তোমাদের সিলেবাস থেকে আরহেনিয়াস ইকুয়েশন বাদ দেওয়া হয়েছে। আরেকটা বাদ দেওয়া হয়েছে অ্যাক্টিভেশন এনার্জি, ওটাও বাদ। ইএ যেটা ক্যালকুলেট করা ওটাও বাদ দিয়েছে তোমাদের সিলেবাসে। তাহলে আছে কোনটা কোনটা, সেটা হচ্ছে তোমার রেট কনস্ট্যান্ট। আচ্ছা, রেটের যেগুলো রয়েছে ফার্স্ট অর্ডার রিয়াকশান আর 0th অর্ডার রিয়াকশান। এই দুটো থেকে কিন্তু যে ইন্টিগ্রেশন ফর্মুলা রয়েছে তোমাদের, সমাকলিক ধ্রুবক যেটা তোমার সমাকলন এটা রয়েছে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে কি, আমি একবার তাও লিখে দিচ্ছি একবার রিভাইজ করানোর জন্য। ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কি দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই কে লগ অফ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স। এই ফর্মুলাটা কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে।
ওটা ইন্টিগ্রেশন যেটা রয়েছে সেখান থেকেও প্র্যাকটিসটা করতে হবে তোমাকে, ওটাও দিতে পারে 3 মার্কসের। অথবা তোমাকে ওই যে টি ইজ ইকুয়াল টু 2.303 ডিভাইড বাই কে লগ অফ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স, এই যে ফর্মুলাটা রয়েছে ওখান থেকে কিন্তু একটা নিউমারিক্যাল দেবে। কীরকম ধরনের দেবে, তোমাকে ধরো বলে দিল যে তোমার টি এর মান বলে দিয়েছে, কোনো একটা রিয়াকশান হতে গেলে এত টাইম লাগে, সেক্ষেত্রে আমার রিয়াকশানের 75% কমপ্লিট হলে তার রিয়াকশান রেট কনস্ট্যান্টটা কী হবে বা হার ধ্রুবকটা কী হবে, সেক্ষেত্রে তুমি কি করবে না টি এর মানটা পুট করে দেবে। আর টি এর মান অলওয়েজ তোমার যদি দেখবে যে আওয়ার দেওয়া আছে, ধরো 1 আওয়ার, এটা কিন্তু খেয়াল করবে 1 আওয়ার বসিয়ে দিলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। ওটাকে প্রথমে ট্রান্সফার করবে মিনিটে, মানে 60 মিনিট, এটা দিয়ে ক্যালকুলেশন করবে। আর কি করবে, লগের যে ক্যালকুলেশনটা, এই জায়গাটা খুব ভুল হয়ে যায়। লগ অফ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স, এই এ মাইনাস এক্সটা ধরো তোমার 75% দিয়েছে, অনেক স্টুডেন্টরা কী করে বলো তো, ওই 75% দিয়েছে মানে 100/75 এরকম বসিয়ে দেয়। এটা নয় কিন্তু, হলো 100 ডিভাইড বাই 100 মাইনাস 75। কারণ কি, তোমার 100% নিয়ে শুরু করেছিলে কোনো একটা রিয়াকশান এ, সেখান থেকে তোমার 75% কমপ্লিট হয়ে গেছে, 75% কমপ্লিট হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, 25%, দ্যাট মিন্স এ মাইনাস এক্স, যেটা তোমার পড়ে আছে। কারণ কি দেখো, আমি যদি তোমাকে ছক আকারে দেখাই তাহলে বুঝতে পারবে জিনিসটা, পারলে এরকম ছক করে নেবে পরীক্ষার সময়। ধরো এ থেকে প্রোডাক্ট, ইট ইজ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 টাইমে আমার এখানে প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট ছিল এক্স, সরি এ, রিয়াক্ট্যান্ট ধরে নিলাম এ, তাহলে প্রোডাক্ট কত হবে না, প্রোডাক্ট হবে তোমার 0, কারণ কি ইনিশিয়াল টাইমে প্রোডাক্ট তোমার শুরু হয়নি। আর যদি টি ইজ ইকুয়াল টু টি টাইম ধরি, সেক্ষেত্রে কি হবে না, প্রোডাক্ট তৈরি হবে এক্স পরিমাণ, সো রিয়াক্ট্যান্টটা কত খরচ হলো না এ মাইনাস এক্স। ওই জন্যই বললাম যে রিয়াক্ট্যান্টটা সবসময়, এটা যদি 100% ধরি, 100%, তাহলে এখানে যদি 75% হয়ে তৈরি হয়ে যায়, তাহলে তো এখান থেকে বাদ দিতে হবে এটা, এক্সট্রা মানে কি 75%, আর এটা কত ছিল 100, তাহলে 100 থেকে 75 বাদ দিয়ে ওটা ক্যালকুলেশন করবে। ওকে, আরেকটা চলে আসি, আরেকটা কী ধরনের কোশ্চেন আসতে পারে কাইনেটিক্সে, সেটা হবে তোমার যে কোনো একটা কে ইজ ইকুয়াল টু ধরো 0.23 ইন্টু 10⁻³ ধরো এরকম দিল লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। বলবে যদি একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান এটা হয়, তাহলে বিক্রিয়াটি কত ক্রমের বা অর্ডারটা কত, এখান থেকে এই অর্ডার ক্যালকুলেশন থেকে কিন্তু একটা 2 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, আমরা কি জানি না, কে ইজ ইকুয়াল টু আমরা যদি বলতে পারি তাহলে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার 1 ডিভাইড বাই, আমি কি করব না, মোল পার লিটার টু দি পাওয়ার n ইন্টু সেকেন্ড, তার মানে এটাকে তুলে নিয়ে গেলে সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে 1 মাইনাস n হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি দুটোকে ম্যাচ করিয়ে দেবো, এই কে এর সঙ্গে এই কে এর ম্যাচ করাবো। এই ডিজিট যে আছে এটা কিছু না, এই ডিজিট নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, তোমার বের করতে হবে এই পোর্শনটা, এই লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, এই পোর্শনটা থেকে তোমাকে বের করতে হবে তোমার অর্ডারটা। এই অর্ডারটা যদি বের করতে হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই এই দুটোকে কেটাকে ম্যাচ করিয়ে অর্ডারটা বের করতে হবে। আচ্ছা, এরপর চলে আসি আমরা আরেকটা টপিক, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। সেখানেও অবশ্যই একটা 8 to 10 মার্কস ঢুকে আছে। হলো সারফেস কেমিস্ট্রিতে টোটালি মুখস্থের জিনিস, ওটা থিওরিটিক্যাল বলে কিছু নেই, নিউমেরিক্যালস কিছু দেবে না। ওখানে কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো একটু বলে দিই। সেগুলো হচ্ছে সারফেস কেমিস্ট্রিতে অ্যাবজর্বেট কাকে বলে, অ্যাবজর্বেন্ট কাকে বলে, এই দুটো মুখস্থ করতে হবে। আচ্ছা, আর কি আসে, সেটা হচ্ছে অধিশোষণ আর অধিশোষিত পদার্থ, যেটা বললাম ওটা একটা। আরেকটা আসে তোমার কেমিক্যাল অ্যাবজর্বেন্ট আর হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, এই দুটো মানে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ, তার মধ্যে পার্থক্য, ডিফারেন্সটা কোথায়, ওটা একটা পড়তে হবে। আরেকটা আছে, দেখবে বইতে চার্ট লেখা আছে, কলয়েড, যত ধরনের কলয়েড হয়। আসলে ইকুয়েশনগুলো যত বেশি করে প্র্যাকটিস করবে, যত ইকুয়েশন বেশি প্র্যাকটিস করবে তত বেশি তত কিন্তু গ্রোথ ভালো হবে, এবং হাতের স্পিড বাড়াতে হবে। সবথেকে ব্যাপার, তোমার 3 আওয়ার্স রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ভাস্ট সিলেবাস, এবং তোমাকে হাতের স্পিডটা অনেক মেনটেন করতে হবে। তার জন্যই এই যে কটা দিন রয়েছে 4 তারিখ থেকে 17 তারিখ খুব ভাইটালভাবে প্র্যাকটিস করতে হবে।
বিশেষ করে যত রকমের ইকুয়েশনগুলো সব থেকে ভালো হয় তোমরা একটা খাতার একটা পাতাতে চ্যাপ্টার ওয়াইজ ইকুয়েশনগুলো করে নাও। কীরকম কোন কোন চ্যাপ্টার ইকুয়েশন করবে তোমরা, 4টে কি 5টা চ্যাপ্টার রয়েছে তোমাদের ইকুয়েশন মনে রাখার জন্য। সেটা হচ্ছে সলিউশনের যত ধরনের ইকুয়েশন, তারপর হচ্ছে তোমার সলিড স্টেটের ইকুয়েশন, ওটা মনে রাখতে হবে তোমাকে। আর একটা কী মনে রাখতে হবে তোমার হচ্ছে কাইনেটিক্স, আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। এই ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে তোমার কি করতে হবে না, ইলেকট্রোকেমিস্ট্রির জন্য তোমাকে এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। কী কী ইকুয়েশন মনে রাখবে, সেটা হচ্ছে 2-3 রকমের কোয়েশ্চেন আসে ইলেকট্রোকেমিস্ট্রিতে। একটা কোয়েশ্চেন হচ্ছে যে তোমাকে ই শেল বের করা, অবশ্যই সেটা তোমাকে ই শেল বের করতে হবে। ই শেল মানে হচ্ছে তোমার কি না, তড়িৎ কোষ। অনেক সময় কোয়েশ্চেন দেয় যে ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল, ই শেল মানে কিন্তু ইএমএফ অফ দ্য সেল। কোশ্চেন দেখে ঘাবড়ে গেলে হবে না, আমি তো ই সেল করেছি, আমি তো ইএমএফ পড়িনি। ওটাই একই জিনিস, ইএমএফও যা ইলেকট্রোমোটিভ ফোর্স, আর ই সেলটাও ঠিক তাই, সেম। আচ্ছা, ওখান থেকে ফর্মুলা কি আসে, ফর্মুলাটা বলে দিই, দরকার লিখে নাও। সেটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059, এইরকম দেখো, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 ডিভাইড বাই n লগ অফ প্রোডাক্ট ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। এখানটা একটু আলোচনা করা আছে, এখানে ডিপলি একটু আলোচনা করে দিই। কীরকম, এখানে হচ্ছে ই সেল আর E0 সেল, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়। ই সেল মানে টোটাল ওভারঅল সেলটা তোমাকে বের করতে হবে, আর E0 সেল মানে তোমার স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল, এই ভ্যালুটা তোমার দেওয়া থাকে। যদি E0 সেলের ভ্যালু না দেওয়া থাকে তখন আমি কি করব, আমার তো আমি পড়ে গেছি বই থেকে যে E0 সেলটা আমি পড়ে গেছি এত 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 মানগুলো দেওয়া আছে, আমি পরীক্ষা হলে দেখছি না রে বাবা, এটা ক্যাথোড দেওয়া আছে, অ্যানোড দেওয়া আছে, তাহলে আমি কী করে বের করব। তখন তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, E0 সেল ইজ ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এই ক্যাথোড কী হয় আর অ্যানোড কী হয়, ক্যাথোডে হয় বিজারণ, তার মানে তোমাকে ক্যাথোডের একটা ভ্যালু দেওয়া থাকবে, বিজারণ ভ্যালু, আর অ্যানোড দেওয়া থাকবে। সেই যদি অ্যানোড না দেওয়া থাকে, অ্যানোডে কী হয় না, অক্সিডেশন দেওয়া হয়। যদি অক্সিডেশনের ভ্যালু না দেওয়া থাকে, ধরো রিডাকশান দেওয়া আছে, তারও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে E0 অক্স বা ই অক্স ইজ ইকুয়াল টু মাইনাস ই রেড। তার মানে অক্সের ভ্যালু দেওয়া থাকলে তুমি এখানে রেডের ভ্যালু বসাতে চাইলে তোমাকে কিন্তু মাইনাস অফ মাইনাস করে নিতে হবে। তার মানে এই জায়গাটা তোমাকে মাইনাস করে দেখাতে হবে, এখানে মাইনাস মাইনাসে তখন কী হয়ে যাবে না, এখানে প্লাস হয়ে যাবে, এই ভ্যালুটা বসে যাবে এখানটাতে। কি বললাম বোঝা গেল? তাহলে এখান থেকে একটা কোশ্চেন দেবে, সেটা কত মার্কসের না 3 মার্কসের, অথবা তোমার 2 মার্কসের পার্টেও থাকে, 5x2 যে পার্টটা থাকে ওখানেও কিন্তু এই পার্টটাতে একটা নিউমারিক্যালস থেকে থাকে E0 সেলের। ওকে, কালারটা হলে ভালো হয়, ব্ল্যাক কালার। ওকে, ব্ল্যাক। তো এরপর আমরা চলে আসি কি কালার দিয়ে দেখো, এরপর চলে আসি কম্বিনেশন বানাই। এর সঙ্গে রিলেটেড কি থাকে, ইলেকট্রোকেমিস্ট্রির সঙ্গে যেটা আরেকটা রিলেটেড থাকে, সেটা 4 ধরনের কোশ্চেন হয়। সেটা হচ্ছে E0 সেল বললাম, একটা ই সেল ক্যালকুলেট। আর একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে কোলরাস থিওরি। এটা একটা কোশ্চেন। ওর সঙ্গে রিলেটেড কোশ্চেন আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। হলো, আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তোমার কন্ডাক্টেন্স ছাড়া, সেটা তোমার হচ্ছে যে ফ্যারাডেজ ল। এই 4 ধরনের কোশ্চেন থেকে কিন্তু তোমাকে 2 ধরনের কোশ্চেন দিতে পারে, কারণ তোমার 5 দুগুণে 10 একটা পার্টে লেগে আছে, আর একটা পড়ে আছে দেখো 3 × 9 পার্ট। তার মানে এইখানে 2, এখানে 3, 5 নাম্বার এখানে কিন্তু হয়ে গেল। তার মানে 3 নাম্বার থেকে নিউমেরিক্যাল, 2 নাম্বার থেকে থিওরি, অথবা 3 নাম্বারের থিওরি, 2 নম্বরিকের নিউমেরিক্যাল। যদি থিওরি পার্ট আসে তাহলে কি আসবে, কী ধরনের কোশ্চেন আসে থিওরি পার্টে? থিওরি পার্টে কোশ্চেন দেখো, এগুলো তো নিউমেরিক্যাল পার্টে গেল। থিওরি পার্টের কোশ্চেন কীরকম আসে, থিওরি পার্টে কোশ্চেন দেবে তোমাকে যে তোমার
ধরো বলবে মোলার কন্ডাক্টেন্স বা ল্যামডা 0 এম, এইটার ক্ষেত্রে ইউনিট কি হবে, বা তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, এগুলো কাকে কাকে বলে, মানে কি ডেফিনেশন তার হলো। আচ্ছা, আর একটা কোশ্চেন হয় ফ্যারাডের সূত্রগুলো আলোচনা করো। তুল্যাঙ্ক ভার বলতে কি বুঝি, ফ্যারাডের সূত্রের অ্যাপ্লিকেশান, কোথায় কোথায় ফ্যারাডের সূত্র ক্যালকুলেশন করা হয়, কী জন্য ব্যবহার করা হয়। আর একটা কোশ্চেন আসে E0 সেল থেকে, আরেকটা কোশ্চেন আসে যে তোমার লবণ সেতু বা সল্ট ব্রিজ, এটাও কিন্তু একটা ভাইটাল কোশ্চেন। সল্ট ব্রিজ বলতে আমরা কি বুঝি আর সল্ট ব্রিজের ফাংশনটা কি, এই দুটো কিন্তু অবশ্যই ভালো করে তোমাকে রেডি করে যেতে হবে হলো। আচ্ছা, কোলডাসের থিওরিতে আমি আসি। কোলডাস থিওরি বলতে কি বোঝায় না, কোনো একটা ধরো পাত্র নিলাম, তার মধ্যে আমি কি নিচ্ছি, ধরো সলিউশন নিলাম, এর মধ্যে আমি কি করছি, কিছু একটা পদার্থ অ্যাড করলাম হলো। সেটা হচ্ছে যে ধরো একটা ছোট্ট একটা কিছু কণা অ্যাড করলাম, যেটা অবশ্যই ওয়াটার সলিউবল হতে হবে এবং ক্যাটায়ন আয়ন পোষণে ভাঙতে হবে। যদি ভাঙে তার মানে অ্যাট ইনফিনিট ডাইলিউশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কোলডাসের অ্যাপ্লিকেশান হয়। কোলডাস কিন্তু নর্মাল কনসেন্ট্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করা হয় না। কোলডাসের থিওরিতে কি বলছে না, টোটাল যদি আমি একটা ইনফিনিটি ডাইলিউশনে যদি একটা সলিউট নিই বা দ্রাবক নিই, তাকে যদি দ্রবীভূত করি, সেক্ষেত্রে কন্ডাক্টেন্সের যা ভ্যালু পাবো, ধরো টোটাল যা কন্ডাক্টেন্স পাবো মানে ল্যামডা 0 এম, এটা কার সাথে সমান হবে না, স্মল ল্যামডা 0 অফ ক্যাটায়ন নাম্বার অফ এটা প্লাস নাম্বার অফ ল্যামডা 0 অ্যানায়ন। তার মানে যদি ওভারঅল কন্ডাক্টেন্স দেখি যা ভ্যালু বেরোবে, সেক্ষেত্রে বাকি দুটো পোর্শন যে রয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাদের ক্ষেত্রেও কিন্তু দুটোকে যোগ করলে সেম ভ্যালু বেরোবে। এক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে। এই এখান থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি, খুব ভাইটাল জায়গা এটা একটা। ওকে, এবার চলে আসি আমি মোলার কন্ডাক্টেন্স থেকে কী ধরনের অঙ্ক আসে। মোলার কন্ডাক্টেন্সের ফর্মুলাটা দরকার হয় লিখে নাও, সেটা হচ্ছে ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই এম। এই ফর্মুলা থেকে তোমাকে অবশ্যই একটা অঙ্ক দিতে পারে। সেক্ষেত্রে কাপ্পার মান অনেক সময় দেওয়া হয়, আবার অনেক সময় দেওয়া হয় না। এম এর মান অনেক সময় দেওয়া হয়, দেওয়া হয় না। কেন, কী ধরনের দেখো জিনিসটা, সেটা হচ্ছে কাপ্পাটা অনেক সময় দেওয়া হয়, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু L/A। এই ফর্মুলা ইউজ করে তোমাকে বের করতে হয়। এবার এই তিনটে পার্ট কী কী, 1/r মানে আর মানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, তোমাকে দেওয়া হবে ওহমে। কোনো একটা অঙ্ক পড়বে, অঙ্ক পড়ার সময় দেখবে যে ওহম লেখা আছে কোনো একটা জায়গায়, ওহম ইনভার্স, তাহলে আর এর মান পেয়ে গেলে। এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য, মানে সেন্টিমিটার বা মিটারে অঙ্কটা দেওয়া থাকবে। আরেকটা কী দেওয়া থাকবে না, এর পার্ট, এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অঙ্কটা পড়ার সময় দেখবে যখন অঙ্কটা পড়ছো, এখানে লেখা থাকবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত সেন্টিমিটার, ধরো এক্স সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। এরিয়া সবসময় দেখবে স্কোয়ার টার্মে হয়, তাহলে এই স্কোয়ার টার্ম দেখে বুঝে যাবে এর মান আমাকে এটা পুট করতে হবে। ওখান থেকে কে এর মানটা পেয়ে গেলে, তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দিলাম। এবার চলো সে এম এর মান, তার মানে এম মানে কি মোলালিটি, মোলালিটির ফর্মুলা কী বসাবো, সেটা হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই ডব্লিউ ড্যাশ বা W1 W2 করতে পারো, ইন্টু 1000 ডিভাইড বাই ক্যাপিটাল এম। এই ফর্মুলা ইউজ করেও তুমি বসাতে পারো। তার মানে কি দ্রাবকের ওজন, দ্রাবকের গ্রাম আণবিক ওজন, আর এখানে হচ্ছে তোমার দ্রাবকের আণবিক ওজন, এইগুলোকে যদি বসিয়ে নিই তাহলে এখানে এম এর মানটা পেয়ে যাব। এরপর আমরা বাকি পোর্শনগুলো একটু আলোচনা করে দিই। নাইট্রো কম্পাউন্ড থেকে কিন্তু আর মাত্র 1 মিনিট সময় আছে, অবশ্যই লাস্ট মিনিট একটু বলে দিই, ঝট করে বলে দিই। হ্যাঁ, নাইট্রো কম্পাউন্ড থেকে তোমরা ভালো করে পড়ে যাবে কোনগুলো, সেগুলো হচ্ছে তোমার নাইট্রো কম্পাউন্ডে কাপলিং রিয়াকশান, ডাইজো কাপলিং রিয়াকশান যেটা রয়েছে, অথবা তোমার এদিক থেকে তোমার হফম্যান ডিগ্রেডেশন। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন পার্ট থেকে তোমার কোলবে স্মিথ, রাইমার্টিম্যান, ওদিকে টিশেঙ্কো, এই সমস্ত বিক্রিয়াগুলো, নেমিং রিয়াকশানগুলো চার্ট করো এখন থেকে শুরু করো। পরীক্ষা দিয়ে এসে ফাঁকা টাইমে প্রত্যেকটা অর্গানিক কেমিস্ট্রি যে চার্টগুলো, নেমিং রিয়াকশনগুলো রয়েছে, হান্সডিকার, রাইমার্টিম্যান, অ্যালডল কন্ডেনসেশন, মিক্সড অ্যালডল কন্ডেনসেশন, তারপর তোমার এদিকে রয়েছে কাপলিং রিয়াকশান, তারপরে তোমার এদিকে রয়েছে বেনজয়েন কন্ডেনসেশন, আচ্ছা ওইদিকে রয়েছে হফম্যান ডিগ্রেডেশন, পার্কিন রিয়াকশান, ওকে, আয়োডোফর্ম টেস্ট,
তারপরে হচ্ছে এস্টারিফিকেশন, এই সমস্ত জিনিসগুলো করতে থাকো ধীরে ধীরে। পড়ার তো কোনো শেষ নেই স্যার, প্রচুর পড়া, প্রচুর এবং পড়া। পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত মনে হয় যেন পড়লে যতটা পড়া যায় ততটাই ভালো। ধন্যবাদ স্যার, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। তোমরা মন দিয়ে পড়াশুনো করো, এডুকেশন অনলাইন অনুষ্ঠান তোমরা অবশ্যই দেখো। নমস্কার।